তিনি যখন মারা যাওয়ার পরে আমার মনে হয় যে মানে আমাদের মাথায় মোটামুটি তখন আকাশ ভেঙে পড়েছিল যে না আর কোনোভাবেই মনে হয় আজকে এইখানে আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব হবে না। নূর ইসলাম তার নাম, এবং আমরা সবাই চাই আপনারা তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি ভূত এফএমের পক্ষ থেকে। এবং রতন ভাই পুরো জিনিসটা সামলাবেন, এবং এইখানেই কাছেই একদম খুব কাছে বটগাছের থেকে একটু অদূরেই একটা জায়গা, যে জায়গায় চারিদিকে জঙ্গলে ঘেরা এবং প্রচুর সাপের উপদ্রব, কিন্তু এখানে কার্বলিক অ্যাসিড দিয়েও সাপ নিয়ন্ত্রণে রাখা যায় না, এরকম একটা জায়গা থেকে আমরা ফোন করছি। আপনারা বাইরের বেশ কিছু নয়েজ পাচ্ছেন, এবং এখানে প্রচুর এলাকাবাসীরা এখন আমাদের সামনে জড়ো হয়েছেন, তারা এখানে আছেন। আমরা এই জায়গাটায় এসে এবং এই জায়গায় সবকিছু জেনে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, এবং আমরা মনে হয় যে আমাদের কিছু প্রোটেকশন দরকার রয়েছে, এবং আমরা চেয়েছি যে আমরা যেন নিরাপদে থাকতে পারি, এবং কোনো অঘটন ঘটলে কোনো একজন মানুষ যিনি বুঝবেন এবং আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, এরকম ধরনের একজন মানুষকে আমরা ঢাকা থেকে নিয়ে আসি, এবং তিনি হচ্ছেন আমাদের হাফেজ মঈনুদ্দিন। এবং তিনি এখানে এসে আমাদেরকে জানান যে হ্যাঁ, এই জায়গাটা আসলে ভয়ঙ্কর। আমরা যদি একটু হাফেজ মঈনুদ্দিনের কাছে যাই, উনি একটু বলবেন যে এই এলাকাটা মানে জাস্ট এই এলাকাটায় উনি কি দেখেছেন বা কেমন মনে হয়েছে এই এলাকায় এসে আপনার। হ্যাঁ, রাসেল ভাইয়া, যখন আমি আসতেছি গাড়িতে যখন আসতেছি, যখন এই এলাকাটার মধ্যে ঢুকলাম, জি জি, তখন আমি গাড়ির ভিতরে আমার খবর হয়ে গেছে যে এলাকাটা খুব ভয়াবহ, দুষ্ট জিনের আনাগোনা। আচ্ছা, ওরা এখানে খুব দুষ্টমি খুঁটিয়া করে, ভয় দেখায়। এলাকাটার ভিতরে খুব ভয়াবহ পরিস্থিতি এই জায়গাটার মধ্যে, এবং এই জায়গাটাতে যে কোনো অঘটন ঘটা খুবই সম্ভব, ঘটা খুবই সম্ভব। অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন মূল শোতে প্রবেশ করব, এবং এই এলাকার কিছুক্ষণের মধ্যে আমরা রতন ভাইয়ের সাথে কথা বলবো, এবং তার আগে আমি জানি যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। জায়গাটা কিন্তু খোলা জায়গা, সুতরাং মাঝে মাঝে নয়েজ পাবেন, নানান ধরনের শব্দ পাবেন। আশা করছি যে সেই শব্দগুলো আপনারা উপভোগ করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে দৃষ্টিতে দেখার কিছু নেই, মানে ক্ষমা সুন্দর কানে শুনবেন আর কি। যাই হোক, আমাদের কিভাবে কমিউনিকেট করতে হবে প্রথমেই বলে দিই কিভাবে আমাদের SMS করবেন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং যদি আমাদের ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এখানে প্রচন্ড গরম। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। জানিয়ে দিই, আমি রাসেল আছি আপনাদের সাথে, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, চলছে ভূত এফএম। এবং ভূত এফএম এখন একেবারেই অন্যরকম গ্রামীণ ফোন, আপনারা সবাই জানেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মাসুম, এবং আমাদের টেকনিক্যাল হেড রয়েছেন এখানে শিবাশিস ধর। এছাড়াও আমাদের সঙ্গে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দিলানি, স্টুডিওতে রয়েছেন অমিয়া এবং মিশু, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী আর এলাকাবাসীরা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। প্রথমে চলে যাবো আমরা একটু রতন ভাইয়ের কাছে। রতন ভাই, আমি আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছে, এবং এই এলাকাবাসীকে দেখে তো মুগ্ধ হচ্ছি। আমি জানি না যে আপনারা আসলে মানে আপনাদেরকে আসলে কিভাবে বর্ণনা করা যায়, কেমন মানুষ আপনারা। এত বড় একটা অঘটন ঘটে গেল, তারপরেও আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন আমরা অভিভূত। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই, আপনি যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন। আপনাদের বাসায় কি অবস্থা আমরা জানি, আপনি চলে এসেছেন এইখানে। তো আমি আপনার চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছি, এখন আপনার কাছে আসছি যে এই যে আপনাদের বাসার সামনেই এই যে বটতলা, যেখানে নাকি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়, এবং আপনি অনেক ধরনের কথা বলছিলেন এই বটতলা নিয়ে অফ এয়ারে। আপনি একটু আমাদেরকে বলবেন যে কি ধরনের ঘটনা হয় বা কেন এই বটতলাটা, 7টা বটতলাটা কেন বিখ্যাত হলো? কি অবশ্যই বলবো। আমার নাম মোহাম্মদ রতন। আমার বাড়ি বটগাছের বাস কাছে। বটগাছটা আমাদের সীমানা জায়গাতেই পড়ছে। এখানে আনুমানিক এক ঘটনা বলছি আপনাদের। বয়স আমার তখন 10 বছর। তখন আমার বাড়ির ছাদের উপরে আমার আম্মার সাথে ছোট ভাইয়ের সাথে আমি ঘুমাইতেছি। তখন হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন আমি বটগাছের দিকে আমার নজর চলে যায়। তখন দেখি ওখানে একটি সাদা কাপড় পরে উপরে বটগাছের উপরে চুল আপনার আশ্রয় আর করতেছে।
এক গাছের থেকে আরেক গাছে যায়, পাশে এক বাড়িতে বড় গাছ আছে, আমরা আচ্ছা আচ্ছা, এবারে বসে চুল বসে আছে। এটা আমি আপনাদের বাসার ফ্যামিলি মেম্বারদের কাছে শুনছিলাম, এখানে কি আপনি কি আছেন? চুল আছে। আচ্ছা যে চুল নিয়ে উনি এক গাছে থেকে আরেক গাছে চলে যায়, আবার আসে। তখন তো আমার তেমন একটা বয়স অল্প, তখন আমি বুঝতে পারি নাই। তো শুধু দেখছি প্রায় অনেকক্ষণ দেখা যাবার পর হঠাৎ আমার চোখ চলে, তখন আমি ঘুম থেকে উঠে ফল দেয়া মারা যাবে ধরি, তখন আমার বলি এই সব ঘটনা। সাথে সাথে আমার আম্মা আমার বাসায় নিয়ে চলে যায়, রুমে নিয়ে চলে যায়। তখন আরেকদিন হঠাৎ রাস্তায় দেখা হইলে আপনার গিয়া রাস্তায় চলাচল করে গাড়ি, তো হঠাৎ বৃষ্টিতে একজন এখানে উপস্থিত ছিল, জি জি। ওনার বাড়ি আমার পাশেই। তখন উনি যাওয়ার পর উনি অসুস্থ হয়ে যায়, তখন তুমি হাসপাতালে 2-3 দিন পর সে মারা যায়। আর একটা ঘটনা বলছি, এই আপনি এখানে বলছেন মানে কারণ ছাড়াই মানুষ নাকি মারা যায়, এই ব্যাপারটা একটু বলে এরা কারণ ছাড়া অবশ্যই গাছের ভিতর অদ্ভুত কিছু আছে, অবশ্যই। এখানে কোনো কারণ নাই, কিছু নাই। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় না, কিছু হয় না, হঠাৎ ভয় চমকে গেলে তারপরে আপনি হঠাৎ কোনো আপনার ডাক্তারি ঠিক মেনে চলে না, বাস 2-3 দিনের ভিতরে মারা যায়। এবং যে অ্যাক্সিডেন্ট হয় এটা মাঝে মাঝে হয় যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটা কিছু ঘটনা আপনি বলছি। জি, আর একটা ঘটনা বলছিলাম যে আমার চাচতো ভাই ওই সামনে স্কুলের সামনে এখানে একটা পুষ্কুনি আছে, ওখানে মাছ ধরে। ওখানে মাছ ধরার পর আপনাকে মাছ ওই নৌকাতে রাখে, একদিকে নৌকাতে রাখে, আরেক দিকে আপনি শেষ হয়ে যায়, নৌকাতে ফেলায় আর শেষ হয়ে যায়। হঠাৎ করে দেখে যে নৌকাতে কোনো মাছ নাই, তো চায়া দেখে আমার চাচা আসে, বলে এইসব ঘটনা। তো চাচা বলে বস এখানে যে পাশে, তারপরে আপনাকে ওই চাচা আমার তো দোয়া কালাম জানে, সে পাশে আপনাকে একটা বিটা আছে, ওখানে একটা পুরানা দিনের গাছ আছে, আপনি ওই গাছের থেকে ওই সাদা চুলালা ওই বসে আছে। তো ওনার প্রশ্ন হচ্ছে কিরে হেনা কিরে, বলে কে আমার মাছ দেখে গেছে, মাছ তো পুরা নৌকার সব খেয়ে ফেলাইছিস, আর কি চাস? তো পারলে সামনে আয় দেখি। তো আপনার কাছে ওই অদ্ভুত জিনিস আছে, তো ওখানে জালের গিট থাকলে ওই গিটের ভিতরে আসতে সাহস পায় না, ওই গিটের ভিতরে আসলে তারা মারা যাবে। আচ্ছা তখন সামনে আসে না, তখনই আপনার আমার চাস্তো ভাই বলে আর খাবি না, কয় না আর খাবি না। মনে করেন যে অনেকটি মাছ সেইকা দেয়, খায় চলে জায়গা। তো আমার পাশে ওই শ্মশান আছে, ওখানে আরেকটা ঘটনা আমার বাড়ির সাথে। আমি শুনছিলাম লাশ রেখে যায়, এরকম কি যেন একটা ঘটনা শুনেছিলাম। না, লাস্ট থেকে জানা একজন মহিলা ওই যে বললাম না উপরে আসে বসে, রাতে দিলে হঠাৎ বদগাছ উপরে বসে থাকে। তারপরে যে ওখানে আপনি গিয়ে বদগাছ হলেও আপনার ভয়টা এখানে এখনো হিন্দু সম্প্রদায়, তারা আপনি গিয়ে এখানে পূজা করে। আচ্ছা পুজো করা হয়েছে, তার জন্য ওনারা এটা অনেক ভক্তি করে করে এখানে চলাচল করে গাড়ি দেয়, আপনি দুধ নিয়ে যাইতে ওখানে দুধ সেই গাছের উপরে দিয়ে যায়। আচ্ছা যে ওনারা বলতেছে যে ওটা নাকি ভগবান নাকি বলে আর কি, ভক্তি করে পুজো করে আর কি, যেটা ওদের হিন্দু সম্প্রদায়ের মেন জিনিস। আচ্ছা তা আরেকটা ঘটনা হলো যে আমার এই বট গাছে পাশে যে শ্মশান গাছ আছে, এই শ্মশানে রাত্র হইলে চলাচল করে। যে আমাদের বাসায় একজন আমাদের গেস্ট আসছে বেড়াইতে কুমিল্লা থেকে, যে উনি সম্বন্ধ আমার চাচার শাশুড়ি। যে ওখানে রাত্র 1টার দিকে আনুমানিক উনি বাইরে হয়েছে, বাড়ি বাহার হওয়ার কারণে ওই যে ওনারা বলে নাকি ওই রাস্তা চলাচলে যাকে পাবে তাকে নিয়ে নেয়। আচ্ছা ওনাকে মনে করেন যে রাস্তা চলাচলের সময় ওনার রাস্তা ডিস্টার্ব করছে, তো ওনার আপনি ভূতে ধরছে, মানুষের যেটা নাকি বলে যে কি ভূত আছে, ভূতে ধরে। তো ধরার পর উনি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর আমার এক চাচা আছে, উনি কাছে নিয়ে যায়। তো চাচা খুব চেষ্টা করে আপনার ওনাকে চিকিৎসা ট্রিটমেন্ট করার পর ওনাকে ওই যে দোয়া কালাম করে ওনাকে বায়াঙ্গুল আপনার গিয়া এখানে টিপ দিয়ে ধরো। আর ওই যে আমাদের গেস্ট আছে না, উনি কথা বলে আর কি, ওনার ভিতর থেকে যে অদ্ভুত ভূত আছে, আচ্ছা তুমি কথা বলে ওনাকে জিজ্ঞেস করছে তুই ওনাকে ধরছিস কেন, বলতেছে যে রাত্রবেলা উনি বাইরেছে, আমার রাস্তায় ডিস্টার্ব করছে, তার জন্য ওনাকে আমি আটকেছি। তো এখন যাবি কিভাবে? তো জানাস নি আমার মেহমান, যে আমার বাড়ি কাউকে তো ধরস না। তো হয়তো ঠিক আছে, আপনার বাড়ি কাউকে আমি ধরি না, আপনার বাড়ি কাউকে কখনো ক্ষতি করি নাই, ঠিক আছে, তো ওনাকে ধরছিস কেন? বলতেছে ওনাকে ধরছি, উনি রাস্তা আমার অনেক ডিস্টার্ব করছে, আর আমি তো জানি না যে উনি আপনাদের বাড়ির কেউ। তো ডিস্টার্ব করার পর ওনাকে আটকানোর পর যে চাচা আপনি দোয়া দলন ভাইয়া বায়ানগুলো টিপ দিচ্ছে, তো কথা বলতেছে যাবি কখন? বলতেছে এখন তো আমি যাবো না, আমার একটা মানে লাল মোরগ দিলাম চলে যাবো, ওখান থেকে আর কখনো ধরবি না তো বাড়ির মানুষে, কারণ আমি তো কখনো ওই বাড়ির মানুষকে কখনো ক্ষতি করিনি, এখানে উনি তো আপনাদের বলতেছে উনি তো আপনাদের বাড়ি করবো না। তো তখন ওই একটা লাল মোরগ দেওয়ার পর
তারপর ঘরে চলে যায়। আচ্ছা, প্রথমে আপনি একটু আমরা আবার আপনার কাছে পরে ফিরে আসবো। আপনি একটু খালি এই এলাকার নামটা একটু বলবেন, ঠিকানাটা একটু বলবেন। ওই এলাকার নাম হলো আপনি সাতটা, এটা সাতটা ইউনিয়ন, সাতটাই গ্রাম। সাতটাই গ্রাম, এখানে ক্যানিং যে মোট 12টা ইউনিয়ন আছে, তার মধ্যে একটি। তার মতো আপনাকে অনেক ধন্যবাদ। আর ওদের কাছে আপনাকে অনেক ধন্যবাদ। এবং যে যাই বলুক না কেন, আমরা সবসময় একটা কথা বলি যে, আমি শুরুতেই বলেছিলাম, আজকে ভূতফোনের শুরুতে আমি বলেছিলাম যে আমরা এই শোটি এই এলাকায় করছি। আপনারা চাইলে এই বটগাছটা অবশ্যই ভিজিট করতে পারেন এবং যে কোনো দিন দেখে যেতে পারেন এবং আমাদের খোঁজ খবর নিতে পারেন, এবং আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আজকে যে তারিখ, এই তারিখে ভূত ফ্যামিলি পুরো টিম এবং আরো অনেকেই আমাদের সাথে ছিল এই এলাকায়। আমরা সবাই মিলে এসেছিলাম, আপনারা আসলেই জানতে পারবেন। আমরা চলে যাচ্ছি এলাকার একজন মাঝি রয়েছেন এবং তার নাম হচ্ছে সমন আলী। আমাদের সাথে কিন্তু আরো ঢাকা থেকে কিন্তু আরো বেশ কিছু অতিথি এসেছেন, যাদের সবাইকে আপনারা চেনেন। আর তারা হচ্ছেন আমাদের এখানে বাবু ভাই রয়েছেন, ফারনান আছে, ডিনার রয়েছে এবং হাফিজ মঈনুদ্দিন তো রয়েছেন। তারাও আমাদের সঙ্গে এসেছেন। এই টিমে আমরা সবাই মিলে একসাথে ভূতফ্যাম টিম এখানে চলে এসেছি এবং আমরা এখান থেকে সরাসরি সম্প্রচার করছি আজকের এই অনুষ্ঠানটি। এবং দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS পাঠাচ্ছেন, দেখতে পাচ্ছি উত্তর নরসিংদী থেকে। ঠিক টেকনোলজির যুগ না, এখানে বসে বসে SMS করছি। বা আমাদেরকে ডানু খুলনা থেকে SMS করেছেন, তান্না আমাদের SMS করেছেন, আমাদেরকে আবির SMS করেছেন এবং ভূতফ্যাম লিখেছেন ভূতফ্যাম রক এন্ড রোল। আচ্ছা, ওকে। আমাদেরকে মানিক ঘোষ SMS করেছেন, আমাদেরকে লিমন। এছাড়া আমাদেরকে SMS করেছেন MD ইরাজ এবং লিখেছেন যে হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো ধরে। তার প্রথম SMS, থ্যাংকস আপনার প্রথম SMS পাঠানোর জন্য। HR ফয়সাল আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে একটু সাউন্ডে মাঝে মাঝে প্রবলেম লাগছে। আমরা বলেছিলাম আমরা আপনাদের বহু কাঙ্ক্ষিত ভূতফ্যাম ঢাকার বাইরে থেকে সরাসরি সম্প্রচার করছি। এর আগেও হয়েছে, কিন্তু আমি কখনো ঢাকার বাইরে আসিনি, সবসময় স্টুডিওর ভেতরে ঠান্ডা বাতাসে বসে বসে শো করেছি। আজকে বাইরে এসে আপনাদের আশা মেটাতে আমরা এটা করেছি এবং আমরা বলেছিলাম যে যখন থেকে ভূতফ্যাম এবং গ্রামীণ ফোন একসাথে পথ চলা শুরু করলো, আমরা বলেছি আমরা বহুদূর যাব এবং সেই বহুদূর যাবার প্রত্যাশা আমাদের সবসময় ছিল এবং এই সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজকে গ্রামীণ ফোনের মেম্বাররাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। সুতরাং অনেকেই আজকে প্রচুর মানুষজন আমরা একসাথে এইখানে বসে ভূতফ্যাম সম্প্রচার করছি। তো আমরা চলে যাবো আমাদের এই এলাকায় 1971, দ্যাট মিনস আমাদের স্বাধীনতা যুদ্ধের আরো আগের সময় থেকে, অর্থাৎ স্বাধীনতা লাভের আরো আগের সময় থেকে এই এলাকায় সমন আলী, তিনি মাঝি এবং তিনি জেলে, তিনি ওই এলাকায় মাছ ধরেন। আপনারা কিন্তু বহুবার হয়েছেন গ্রামের ঘরে, আপনাদের ভালো লাগে, এলাকার মানুষ চান আপনারা অরিজিনাল সব মানুষজন যারা এখানকার এলাকাবাসী, তারাই আপনাদের ঘটনা শোনাচ্ছেন। সমন আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক আমাদের সাথে এখানে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সমন মিয়া, আমি জেলে। আমি স্বাধীনের পর একটু মাছ ধরি, আমাদের এলাকায় গ্রাম 7টা। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই যে বটতলাটা আছে, এই বটতলায় আপনি কোনোদিন আপনি একটা জিনিস শুনতেই বলে দেন যে আপনি তো আমাকে বলছেন যে আপনি কোনো সময় ভয় পান না। ভয় পাই না। আপনাকে এখন শ্মশানে যেতে বলা হয়, আপনি ভয় পাবেন না, ভয় পাবো না। এবং আপনি বলছেন আপনি যখন দেখে দেখা হয় তারপর কেন ভয় পান না আপনি? আমার সাহস আছে, বল আছে। বাহ, চমৎকার। আপনি কোনোদিন দেখেছেন যে এখানে কি কি ঘটে এই বটতলায়? দেখেছি। আপনি বলছিলেন যে ইলেকট্রিসিটি আসার পরে বা কারেন্ট আসার পরে তারপরে আপনার দেখিনি, তারপরে আপনি দেখেন তার আগে বহু দিন ধরে দেখেছেন। আচ্ছা, কি কি দেখেছেন আপনি এখানে? আমি মনে করেন বিলের মধ্যে মাছ ধরি, বদলেছে মনে করেন তারা 7টা ঘোড়া নিয়ে বরবতি নিয়ে যেতে থাকি। তারপরে আমরা জেলে আসি, সবাই দেখি। যার পরে মনে করেন একবার এক মুখ ধরি, কোনোবার বিলার, কোনোবার কুকুর। মনে করেন এখানে আরেকটা বিটা আছে, পোহারি বিটা, বট গাছের বিটা তুলতে যায়। আবার বট গাছ থেকে শুরু করে বটযাত্রীরা বট গাছ ভিটা পর্যন্ত বিটা তুলতে। আচ্ছা, তারপরে ভাত যায় না, তারপর ভাত যায় না, ওখানে যাবে এটা বেসা পড়ে। আচ্ছা, এই যে বৃদ্ধ মহিলার কথা শুনলাম, এনাকে মনে করেন এই ঘোড়াই মনে করেন আবার কোনোবার ঘুরে আসে, কোনোবার ওই জোয়ান মহিলা ঘুরে আসে। আচ্ছা, এবং এদের মধ্যে একজন আপনার মাছও খেয়ে ফেলেছিল। আপনি মাছ ধরতেছি, আমাদের মধ্যে ছুটেছি মাছ, কোষা করে আমরা এটা আর কি, আমাদের বাসায় আর কি। আচ্ছা, আমাদের গ্রামের বাসায় কোষা বলি। ও মনে করতেছি আমরা মাছ ছুটেছি, মাছ নাই। আচ্ছা, মনে করেন চাইতে কিছু চাই দেখি মাছ সাক্ষাৎ আছে, কোথায় বিয়ার নাই, মাথা আছে নাই, সব
রোগ আছে, চোখের মধ্যে বুকের মধ্যে হচ্ছে বুকের মধ্যে চোখ। আচ্ছা, okay. এটা দিয়ে মাছ খাইতে পারি। তারপরে মনে করেন আমি ওরা দিলাম, দিলে দেখেন মুখে তো নামার পর আর মনে করেন আবার 4-5 কাপ ভিতরে গিয়ে আবার বেশি মারছে আমার। এবার আমি ভয় চাই না কোনো কিছু বিষয়। আচ্ছা, আমার জীবনে আমি ভূতটা দেখছি, ভয় পাই না। আচ্ছা, আপনি কখনোই ভয় পাননি? না, কখনোই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি এখনো পর্যন্ত মাছ ধরে যাচ্ছেন, এখন মাছ ধরে যাচ্ছেন এবং আমার ব্যবসায়ী মাছ। আপনার ব্যবসায়ী মাছ ধরেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে যদি দরকার হয় আমরা আবারও পরে আপনার সাথে। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি, আমি আরো একবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, চলছে ভূত FM। এবং ভূত FM এখন অন্যরকম গ্রামীণ ফোন আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং অবশ্যই আমাদের SMS পাঠাতে ভুলবেন না আজকে এই বিশেষ এপিসোডে। এবং আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutotham@radio50.fm, which is BHWTSN@radio.FM। এবং আমাদের সঙ্গে যদি আপনি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলবেন www.facebook.com/radio.ফুর্তি। আমি দেখতে পাচ্ছি নিদান আমাদের SMS করেছেন মেজরপুর টাঙ্গাইল থেকে, লিখেছেন যে রাসেল ভাই নাইস স্টোরি, ভয় লাগছে। আমাদের আল ইমরান লিখেছেন মান্দা থেকে যে এবং তিনি বলেছেন যে ভূতকে নিজেই শো করান। ভাই আপনার এমনিতে অনেক ঘটনার সন্দেহ প্রকাশ করেন, আমি যদি এখন একটা ভূত নিয়ে আসি এবং সত্যি সত্যি সে যদি আমার পাশে বসে থাকে এবং যদি বলে যে ইনি ভূত, আপনারা হাসবেন। আমাদেরকে রিমন ম্যামন সিং থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে টিভিতে একটা লাইভ ভিউ দেখানো যেত আরো বেশি ভালো হতো। আচ্ছা, আমাদের সঙ্গে তো এখানে আছে আজকে কর্তৃপক্ষের সফল আছেন, তো আমরা জানিয়ে দিলাম আপনাদের এই ইচ্ছাটা। দেখা যাক আপনাদেরকে লাইভ এর পরের বার দেখানো যায় কিনা। রিমন আমাদের ম্যামন সিং থেকে SMS করেছেন। এটা শাওন যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন, যাত্রাবাড়ি নবীনগর থেকে SMS করেছেন। এবং ফার্স্ট যে ঘটনাটা সে তার কাছে অসম লেগেছে সেটা তিনি জানিয়েছেন। বিপ্লব আমাদের মানস সিং থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে রবিন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আর অনেকেই, যেমন নাজমুস এবং রাব্বানি আমাদের SMS করেছেন জুরাইন মার্কেট থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দেবশ্রী, যে ফার্স্ট স্টোরি অসম লেগেছে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিঠুন কাঁঠাল বাগান থেকে। এবং তারা সবাই বাবু ভাই, ফরমান ভাই, মহিউদ্দিন ভাই, তাদের সবাইকে দেখতে পাচ্ছি এখানে থ্যাঙ্কস জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাহিম এবং রাহিম বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি হাই হয়ে গেছে। আচ্ছা, আমরা এরপরে খবর পাঠাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হাই হয়ে গেছে এবং আপনাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে। আমরা সেটা একটু জানিয়ে দিচ্ছি আমাদের ঢাকায় যারা বসে স্টুডিওতে রয়েছেন তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে আচ্ছা। আর আমরা এখন পর্যন্ত আরো SMS পাচ্ছি। আসাদ আমাদের SMS করেছে এবং তিনিও বলেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম করেন। আমি জানিয়ে দিচ্ছি, অলরেডি আমি জানিয়ে দিচ্ছি এবং মাসুম জানাচ্ছে ঢাকায়। এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আপনারা সবকিছু ঠিকঠাক পাবে আর কি। আমাদের সবুজ SMS করেছেন, গোলাম রাব্বি আমাদের SMS করেছেন। আসলে আমরা নতুন ভাবে আজকে শুরু করছি, কিছু কিছু ঝামেলা হতে পারে এবং আপনাদের সেটা একটু ক্ষমা সুন্দর কানে শুনতে হবে আর কি। আচ্ছা, আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এই এলাকায় যেখানে আমরা বসে আছি, সেই জায়গাটাই থাকেন একজন আমাদের এখানে দুজন কাজ করেন, তারা এলাকাবাসী, অবশ্যই এলাকাবাসী। এবং তারা জানাবেন যে এই এলাকায় একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। সেই ঘটনাটার ব্যাপারটা আমি একটু জানাবো যে কি ঘটেছিল এই এলাকায়। আপনি একটু যদি ছোট্ট করে আমাদের বলতেন। রাসেল ভাই, আপনার নামটা শুনতে একটু বলবেন। রাসেল ভাই, আমি মোহাম্মদ আলী। আমি এলাকায় সাতটা এলাকায় এখন ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, আপনার সঙ্গে কে আছেন একটু তার নামটা শুনুন। সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ডালিম ইসলাম, আমি তার কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, ওকে, আমরা শুনি যে কি ঘটেছিল এখানে। এখানে ঘটেছিল, শামীম করে একজন ছেলে ছিল আমাদের ফ্যাক্টরিতে। 7টা বট গাছ থেকে 4 মিনিট লাগে আমাদের ফ্যাক্টরিতে আসতে। তো রাইতে 11টা 20 মিনিট সময়, তখন সে সন্ধ্যাবেলায় নাকি অনেক ভয় পেয়েছিল ছায়া দেখে। পরে সে রুমে যে শুয়ে ঘুমানোর জন্য শুয়ে থাকে। পরে সে প্রস্রাব করতে বের হয় রাতের 11টা 40 মিনিটের মতো। তো এই যে পয়লা বৈশাখের পরের দিন, আচ্ছা, এই দিনের ঘটনা। তো বাইর হওয়ার পরে হেরে নাকি উড়ায় নিয়ে আসে। আচ্ছা, তারপরে হেরে উড়ায় নিয়ে আসে।
তিনজনই বড় বড় লম্বা লম্বা, ওই যে এরকম মাথা নাই, বুকের ভিতরে চোখ, তিনজনে উড়াই নিয়ে আসে। এই যে এখানে আমরা যেখানে এখন বসে আছি, এই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে ফালায় রায়। এরপরে এর ভাই ওরা অনেক খোঁজাখুঁজি করে, আধা ঘন্টার মতো খোঁজাখুঁজি করে পায় না, তারে পায় না। সাথে আমিও খোঁজাখুঁজি করি, আধা ঘন্টা খোঁজাখুঁজি, লাইট দিয়ে খোঁজাখুঁজির পরে ডাকাডাকির পরে তার ব্রিজের নিচে অজ্ঞান অবস্থায় পাইছি। আচ্ছা, তো তার মুখ দিয়ে ফেনা বের হয়েছিল, অনেক গর্জন দিছিল। আমরা ডাকছি যখন ওইসব আর কি কথা বলে নাই, এমনি নাকের ডাক মুখের ডাকে মানে কোনো একটা শব্দ করছে আর কি। শব্দ করেছিল। আচ্ছা, তখন আমার ব্রেনের মতো কিছু একটা হয়েছিল নিশ্চয়। তখন আমার টর্চ লাইট দিয়ে দেখি যে ব্রিজের নিচে ওরে অজ্ঞান অবস্থায়, হাত পা বেটা একবার শক্ত হয়ে আছে, তার রাখছে। পরে আমি উঠাই, আমি নিজে ওরে উঠাইতে পারি না, 3-4 বার পরে যাই। পরে যাওয়ার পরে উপরে উঠায় ফ্যাক্টরিতে, ব্রিজের উপরে উঠায় মাঠে ফাঁকা জায়গা উঠে ফ্যাক্টরিতে লোক ডাক দেই যে তোমরা আসো, এখানে এরকম এরকম ঘটনা ঘটছে, সামনে এখানে নিচে কে জানি নিচে। তো সবাই এসে রুমে নিয়ে যায়, ফ্যাক্টরির ভিতরে নিয়ে যায়, 5-6 জন ধরে নিয়ে যায়। তার প্লাস্টিকের গেলান জ্বালায় সারা রাত তারা পাহারা দেই। পাহারা দেওয়ার পরে আবার আমরা 4 জন থাকতাই বট গাছের নিচ দিয়ে মসজিদের সামনে যাই। তারপরে মসজিদের সামনে যাই, এখান থেকে আমাদের এই ফ্যাক্টরি থেকে মসজিদের ওখানে যাইতে সময় লাগে মাত্র 5 মিনিট বট গাছের নিচ দিয়ে। কিন্তু সেখানে আমরা 20 মিনিটেও যাইতে পারি না, হয়রান, হাঁটতে পারি না, শরীর বাধা দেয়, মনে বাধা দেয় বট গাছ থেকে, আমাদের শরীর ভারী হয়ে যায়। তো হুজুরে বললাম যে হুজুর এরকম এরকম ঘটনা, আপনি একটু আসেন আমাদের এখানে। এরকম এরকম উড়াই নিয়ে গেছিল, ব্রিজের নিচে অজ্ঞান অবস্থায় রাখছে। পরে হুজুরে বললো আমার যাওয়া যাবে না, আপনি আমি পানি পরাবে নিয়ে যায় খাওয়ান, যদি সে থাকে, যদি সেই খারাপ জিনিস সেখানে থাকে তাহলে 14 মানে চলে যাবে। পরে আমরা পানিটা নিয়ে আসি, তখন বট গাছের নিচ দিয়ে আসি, 7টা বট গাছের নিচ দিয়ে আসি। আসার পরে সেখানে অনেক বাধা দেয়। আমরা তো সিগারেট খাচ্ছিলাম, আগুন আসছিল, হয়তো বা পারে নাই। তারপরে কি হলো? তারপরে দৌড়াদৌড়ি করে এসে ওনারে ভিতরে থেকে আবার সব আসতে রাজি হন নাই? ইমাম সাহেব আসতে রাজি হয়নি, রাজি হয়নি। সে বলছে যে আমার ওখানে যাওয়া যাবে না, আমি পানি ভরানি, আপনারা নিয়ে যায় খাওয়ান। আচ্ছা, এটা উনি কিছু বলতে পারছিলেন, তারপরে কি হলো? তারপরে ভিতরে নিয়ে এসে আমরা যখন পানি ভরে নিয়েছি তখন ভিতর থেকে ফোন দিছে। পরে ভিতরে এসে শুনি যে আমরা যখন পানি ভরা নিয়ে আসতে গেছি ওই সময় নাকি উনি ওই যে শামীম অনেক চিল্লাচিল্লি করছে। সেটা তো করেছে, কিন্তু আসলে ঘটনাটা কি ঘটেছিল সেটা একটু বলেন। ঘটনা তারা হাত মানে সে যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পর কি হলো? পরে সে বলে যে আমার 3 জন উড়ায় নিয়ে আইছে ব্রিজের নিচে। হ্যাঁ, তারপর? নিয়ে এসে আমাদের বলতেছে যে ওখানে তো ওই খারাপ জিনিস ভূত 3 জন আছিল, সে তারা 3 জন বলতেছে যে আমি মাথা খাবো, একটা খাবে, কিছু একটা খাবে, এই জন্য আর কি পারাপারি লাগাইছে। আমি এটা এই মুহূর্তে আপনারা যে পৌঁছেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। যারা SMS পাঠিয়ে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন নাম্বারে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরেই। Stay tuned to Radio 40 and don't stop the 40. The night comes alive with Ramen Fall. শুনছেন সবসময় রেডিও 40 88.0 বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তাবাসীর সাথে, আমার সাথে রয়েছেন মাসুম, রয়েছেন শিবাশী ধর, রয়েছেন বিলানি, রয়েছেন অমিয়াস, রয়েছেন মিশু, তারা ঢাকায় রয়েছেন। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন সুমন ভাই, এছাড়া আমার সাথে রয়েছেন ফারহান ভাই সহ আরো অনেকে। আমাদের বাবু ভাই রয়েছেন এখানে, এখানে রয়েছেন ডিনার, এখানে রয়েছেন ফারহান, এখানে রয়েছেন হাতুল, মহিউদ্দিন, রতন ভাই সার্বক্ষণিক ভাবে আমাদের পাশাপাশি আছেন এবং তাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। এছাড়াও আমাদের এখানে রয়েছেন ঢাকা থেকে কিছু গেস্ট আমার সাথে জয়েন করেছেন, তারা হচ্ছেন নাহিদ,
ফারিহা, শাহেদ, অন্তু, তাপস, নূর ও শওকত ভাই, এনারা সবাই আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছেন। এবং সবচাইতে আনন্দের কথা হচ্ছে যে আপনারাও কিন্তু আমাদের এই সমস্ত এরকম লাইভ শো হবে একটার পর একটা, আমরা বিভিন্ন জায়গা থেকে ঢাকা বাইরে এসেছি, আমরা কোনো সময় চলে যাবো চিটাগাং, কোনো সময় চলে যাবো বরিশাল, কোনো সময় চলে যাবো রংপুর, দিনাজপুর, রাজশাহী, যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় আমরা চলে যাবো ভূত এফএম টিম নিয়ে, এবং সেখান থেকে সরাসরি সম্প্রচার করবো আপনাদের প্রাণপ্রিয় ভূত এফএম। এবং সেই সমস্ত অনুষ্ঠানে আপনি যেই এলাকাতেই থাকেন না কেন আমাদের সঙ্গে সরাসরি জয়েন করতে পারবেন, আমরা নিয়ে যাবো আপনাদেরকে। সুতরাং আপনারা সেখানে এসে আমাদের সাথে জয়েন করতে পারবেন আমাদের অনুষ্ঠানে। আমরা কিভাবে প্রোগ্রামটা করি, কিভাবে আমাদের গেস্টরা ঘটনা বলেন, কিভাবে আমরা ঘটনাগুলো কালেক্ট করি, পুরো প্রক্রিয়াটা আপনারা একদম সচক্ষে আমাদের সামনে বসে আপনারা দেখতে পারবেন, এবং এরপর থেকে সেই সুযোগ আপনারা পাবেন। সুতরাং ভূত এফএমের সঙ্গেই থাকুন এবং আপনার সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। সেই আপনি হতে পারেন সেরকম একজন, যিনি আমাদের সাথে চলে যেতে পারেন, আপনার ঘটনা শেয়ার করতে পারেন, এবং যিনি ঘটনা শেয়ার করতে নাও চান, শুধুমাত্র গেস্ট হিসেবেই আমাদের সঙ্গে চলে যেতে পারেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যখন ঘুরে বেড়াবো এই সমস্ত দিনগুলোতে। আমাদের কাছে ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং মোবারক ও আমাদের এখানে যোগ দিয়েছেন, এবং তিনি লিখছেন যে তারা 3 জন ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে 3 জন লিখেছেন ভয় পাবে মন হচ্ছে। আমাদেরকে রুদ্র কুমার আমাদেরকে এখানে কমেন্ট করে বলেছেন যে তিনি টেকনোলজির অনেক প্রশংসা করেছেন আমাদের। হ্যাঁ সেটাই, এই জন্য আমরা এই প্রত্যন্ত অঞ্চলে সাপের ভয়ে বাঁচিয়ে আমি একটু আগে চেয়ারে পা তুলে বসেছিলাম, এবং বাবু ভাই আমাকে বারবার করে বলছিল চয়েন না একটু ওইদিকে যাই। আমি যেখানে যে পর্যন্ত লাইটের সীমা সেই পর্যন্তই থেকেছি, এবং এর বাইরে কোথাও যাইনি। ওনারা ঘুরে এসছেন, ওনাদের কি হবে আমি জানি না, কিন্তু আমি এখন মোটামুটি সেই, এবং আমি মনিরুদ্দিন ভাইকে একদম পাশাপাশি রেখেছি, কোনো ঝামেলা হলে উনি আমাদের হেল্প করবেন। আর মাসুম এত ব্যস্ততার মধ্যে আছে যে সে অবশ্যই সমস্ত কিছু তেল করার টাইম পাচ্ছে না। ভূত এফএম সুপার আমাদের লিখেছেন এটা, আমরা এটা যে কত কষ্ট করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আমরা আলটিমেটলি 7:30 পর্যন্ত আমাদের মনে হচ্ছিল যে না আমরা পারবো না বোধহয়, এরকম একটা অঘটন ঘটে যাওয়ার পরে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, এবং আমরা সেইখানেই সবকিছুর আয়োজন করেছি। আমরা ভাবছিলাম যে এরকম আজকে মনে হয় সম্ভবই হবে না, কিন্তু রতন ভাই আসলে মানুষ না, উনি হচ্ছে সুপারম্যান। ওকে, সো আমাদের সাথে আরো অনেকে রয়েছেন। দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছেন ফেসবুকে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক না, ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় যে পিকচারটা যেটা সেটার কথা বলছেন, এবং তিনি বলছেন যে সেটা খুব অসাম। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু 2টো পোস্ট রয়েছে, আপনারা পোস্টগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সেটাই আমরা আশা করবো। চলে যান www.facebook.com/radio50। আমি অলরেডি দেখছি যে একটা পোস্ট অলরেডি 2 লাখের উপরে আপনারা সবাই আপনাদের কাছে পৌঁছেছে। আরো বেশি চাই, চলে যান ফেসবুকে, এবং আমাদের তাহলে কষ্ট সার্থক মনে হবে। ফেসবুকে তো কোনো ঝামেলা নাই, তাই না? হ্যাঁ, আচ্ছা। এছাড়া আমাদের কাছে এসএমএস তো করছেন অনেকে। মোহাম্মদ সোহান বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকের এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করছিলাম, এবং আশা করি ভালো হবে ইনশাল্লাহ। এবং এই দিনটির জন্য যেমন অপেক্ষা করেছিলেন, আপনাদের আর অপেক্ষা থাকতে হবে না। আমাদের এই দিন, এমন দিন আরো বহু আসবে, এবং এই ভূত এফএম ঢাকার বাইরে থেকে আমরা করতেই থাকবো। আপনারা যদি না পর্যন্ত বলবেন ভাই আর করেন না স্টুডিওর ভেতরে ঢুকে পড়েন। যাই হোক, জয় আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন নুরুল ইসলাম। আমাদের একটু আগে এসএমএস করে রতন ভাই তো থ্যাঙ্কস জানিয়েছিলেন। নিলয় আমাদের রায়পুরা থেকে এসএমএস করেছেন। সাকিব আমাদের এসএমএস করেছেন, লিখেছেন যে তিনি নাকি ভয় পান না। তিনি তার মানে একটু আগে যে সমন মিয়া সেই মাঝির মতো অবস্থা, তিনি ভয় পান না, এবং তিনি প্রচন্ড সাহসী মানুষ। তাকে যদি আপনারা সামনে দেখতেন তাহলে বুঝতে পারতেন। ঈশ্বর আমাদের রংপুর থেকে এসএমএস করেছেন আমাদের তুর্কির রিফাত। আচ্ছা, আমরা বাবু ভাইয়ের কাছ থেকে শুনি, হ্যাঁ, যে এই এলাকায় এসে বাবু ভাইয়ের কি ফিলিং হয়েছে, এবং পুরো চারপাশটা দেখে কেমন লেগেছে। বাবু ভাই কিন্তু শুরুতে যেদিন রেকি করতে আসছিলাম সেদিন বাবু ভাই ছিলেন আমাদের সঙ্গে, ফার্নান দিনারও ছিল। সো আমরা সবাই মিলে রেকি করে গেছি। আজকে এখানে তিনি উপস্থিত আছেন, এবং কেমন লাগছে এই পুরো সময়টা? ভাই ভালো লাগছে। তার আগে বলবো যে সত্যি কথা বলতে কি, যে আমাদের বহুদিনের প্রত্যাশা ছিল, আপনিও এটার একটা অংশ, যে আপনি অনেক ডিসকাস হয়েছে। আজকে কেমন লাগছে যে আমরা বাড়িতে রুম বিটান একদম রিয়েলিটি হলো যেটা চেয়েছিলাম আর কি আমরা। রাইট, আমরা আজকের এই অনুভূতি প্রকাশ করার মতো না, অবশ্যই না, অন্যরকম একটা ফিলিংস সেটা। আর অ্যাকচুয়ালি প্রথম যেদিন আমরা এসেছি তখনই কিন্তু আমাদের একটা অন্যরকম লেগেছিল জায়গাটা, এরকম জায়গায় মন্দির থাকবে। এবং যখন আমরা যাচ্ছিলাম, আমরা ছবি তুলেছিলাম আমি আমার ক্যামেরায়, সেখানে একটা অবয়ব এসেছিল, একটা নারী মূর্তির মতো শাড়ি পরা দূর থেকে।
এবং এই ধরনের কথা কিন্তু অনেকের কাছে আমি শুনলাম, এবং ওই যে যিনি আপনার মাঝে ছিলেন উনিও এরকম একটা বলেছে, যেরকম দেখা যায়। তো এবং চারিপাশে আপনার বেশ খাল দিয়ে ঘেরা চারিপাশটা, একদম অন্ধকার, এবং আপনার এই গাছটা সম্পর্কে যেটা ভীতি মানুষের মনে জাগ্রত করে আর কি। তো এটা আশপাশে থাকাটাই একটা মানে স্পুকি ব্যাপার। হ্যাঁ, এবং একটা মায়া মায়া ব্যাপার আছে, হ্যাঁ। আকাশ ভর্তি তারা, চারিদিকে কালো কালো গাছ, মানে এখন রাতের কারণে হ্যাঁ, এবং ওই কালো কালো গাছে কালো কালো সাপের কথা মনে পড়ছে এখানে। মনে পড়ছে। অনেকে বলেছে যে এখানে সাপ খোপ আছে অনেক। প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিডও কাজ করে এরকম বলছি। এবং হ্যাঁ, এবং হ্যাঁ, আর আমরা যে জায়গাটায় এসছি সে জায়গায় নাকি পরশুদিন একটা সাপ ঢুকে পড়েছে। বোধের অবস্থাটা যে আমি সেই জায়গায় বসে শুরু করছি। এবং আপনার এই শ্মশান ঘাটটা কিন্তু পানিতে ডুবে গেছে। এখানে ইচ্ছা ছিল শ্মশান ঘাটের ভেতরেই যাওয়া, হ্যাঁ, ভেতরে যাওয়া, হাঁটু পর্যন্ত প্রায় পানি, সে পানিতে ডুবে গেছে। এবং এই এলাকাটা বর্ষার মৌসুমে এরকম পানিতেই ভরে যায়। এবং আমাদের মালপত্র যা কিছু আমরা নিয়ে আনা নেওয়া করেছি সেটাও কিন্তু নৌকাতে, ডিঙি নৌকাতে আমরা আনা নেওয়া করেছি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা কেমন আছে। অত বুঝতে হবে না, আপনি যারা ইন্টারেস্টেড তারা সরাসরি চলে আসবেন। বিশেষ করে ঢাকায় যারা রয়েছে তারা এসে দেখতেই পারবেন এই জায়গাটা, এবং এই জায়গাটা এসে আপনারা আমাদের খোঁজ খবর নিতে পারবেন, জানতে পারবেন। এবং যাদের মধ্যে ভূত নিয়ে সংশয় রয়েছে তারা মোটামুটি এবার একটা সরাসরি এখানে এসে এইখানকার এলাকাবাসীর কাছ থেকে আমাদের ঘটনা, আমরা কিভাবে ঘটনা সিলেক্ট করি, আমরা কিভাবে কাদেরকে সাথে কি ধরনের কথা বলেছি সবকিছু আপনারা জানতে পারবেন। একদম সরে জমিন তদন্ত আর কি। সেটাই, এটা এখন হার্ড প্রসেস, বিকজ অনেকবার কিন্তু মানে আমরা আসা ছাড়াও কিন্তু আরো অনেক ভূতফোন টিম এসেছিল, Right. এসে অনেক কিছুই মানে আপনার মানে খোঁজ খবর করে রেখে করে তারপর জায়গাটা নিয়ে তারপর, হ্যাঁ, 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 একদম আমার তাই মনে হয়। আমার যেটা মনে হয় এটা অনেক 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 একটা হার্ড প্রসেস। সেটাই। যাই হোক, আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার মনে হয় যে একটা ঘটনায় যাওয়া উচিত। এবং বাবু ভাই, আপনার এই যে আমরা যেটা শুনছি যে এই এলাকার যে সমস্যা, আপনি কতটুকু সেন্স করতে পারছেন, বা আপনার কতটুকু মনে হচ্ছে যে এই এলাকায় Sense করতে পারছি, মানে প্রথম থেকে এসে আমি যেদিন ফার্স্ট আমরা আসলাম সেদিন তো ছবিটা মানে যে তোলার পর আমি একটু হতবাক হয়েছিলাম ছবি দেখে। এবং তারপরে যখন এখানে আসলাম, মইনুদ্দিন ভাই প্রথমে বললো যে ওনার কাছে কেমন লাগছে, ওনাকে কিছু বলা হয়নি কোন জায়গাটা। হ্যাঁ, এবং ওই মানে ঠিক যে জায়গাটাতে আমরা মানে বলছি সেই জায়গায় এসে মইনুদ্দিন ভাই বললো ওনার কাছে কেমন লাগছে, ওনার গা জ্বালা পোড়া করছে একটা, মানে আমার যেমন মাথা ব্যথা করছে হালকা হালকা, এটা গরমের কারণে। তো বুঝতে পারছেন যে জায়গাটা সম্বন্ধে আর বলার কি আছে। রাইট, ঠিক আছে, এবং মানুষ বলে এবং খুব দুর্ঘটনা হয় রাস্তাটায়, এবং এটা নট অ্যাকচুয়ালি বিকজ অফ দ্য ব্লাইন্ড স্পট। অনেকে মনে করতে পারে ব্লাইন্ড স্পটের কারণে দুর্ঘটনা হয়, এটা কিন্তু ঠিক সেরকম জায়গা না, জায়গাটাতে সেরকম কোনো বাঁক নেই। হ্যাঁ, মানে দুর্ঘটনা ঘটার মতো বাঁকের জায়গা সেটা না, এটা না, একটা মানে আপনার সিচুয়েশন এক্সট্রাঅর্ডিনারি ভাবেই ঘটে জিনিসটা। রাইট, এই আর কি। আচ্ছা, আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, sure. হ্যাঁ, মহিউদ্দিন ভাই, আপনার এই জায়গাটা সম্পর্কে আপনি তো শুনতে একটু বলেছেন। আপনি যে সমস্ত জায়গায় যে বট গাছটা আপনি দেখেছেন, হ্যাঁ, ওই বট গাছটার কাছে গিয়ে আপনার কি মনে হচ্ছে যে এলাকাবাসীরা যে সমস্ত ঘটনা বলছেন তার সাথে আপনি কোনো কিছু মিল পেয়েছেন, বা আপনি বলছিলেন যে আপনি যতটুকু সেন্স করতে পারেন সেই সেন্স বলছে যে না, এই ঘটনাগুলো সত্যি, এবং এখানে বটগাছের ঘটনা থাকতে পারে। খুব ভয়াবহ জায়গাটা। আচ্ছা, কি ধরনের মানে জিনিস এখানে আছে বলে আপনার মনে হয়, মানে সেটা কতটা ভয়াবহ বা ক্ষতিকর আপনার দৃষ্টিতে? আমি যতটুকু আমার কাছে ভিতরে আসছে, যখন এই গাড়িতে এলাকাতে ঢুকছি তখন আমাকে বলছে জায়গাটা খুব খারাপ, এখানে খুব দুষ্ট জিনের বসবাস আছে। এবং এখানে যে জায়গাটা বট গাছটা বলতেছে, এই বট গাছটাই সবচেয়ে বড় ভয়াবহ, বটগাছটা বট গাছটা সবচেয়ে বড় খারাপ আচ্ছা, এই জায়গাটার মধ্যে। ওকে, ওকে, খুব খারাপ জায়গাটা। আচ্ছা, আমরা টানা ঘটনা শুনতে চাই, সেজন্য আমাদের আরো একবার আপনাদের একটু কষ্ট দিতে হচ্ছে। আমরা একটা বিরতি নিতে চাচ্ছি, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবং তার যাওয়ার আগে জানিয়ে দিই যে বিরতির আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS মেসেজ আপনাদের টাইপ করুন, FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 984 দিয়ে। আমরা যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে BHFM, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ফেসবুকে কানেক্টেড থাকে তাদেরকে বলি, আপনারা ফেসবুকে চলে যান www.facebook.com/radio.40। আরো একবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও 40 88.FM, বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক। চলছে ভূত FM, যা এখন অন্যরকম গ্রামীণ ফোন। আর আমরা
সবাই ভূত এফএম টিম এবং এলাকাবাসী সবাই রয়েছে সাতটা বটতলা কেরানীগঞ্জ, যার দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে একটা শ্মশান, এবং আর আমরা যেখানে রয়েছে তার কাছাকাছি একদম শ্মশানের উল্টা পাশেই, একটু দূরেই রাস্তার উল্টা পাশে, এবং সেখানে রয়েছে একটা কাঠের পুল বলে আমরা শুনেছিলাম, এবং এই এলাকাটা বেশ জঙ্গলের মতো একটা জায়গা। সেখান থেকে আমরা এই শোটা করছি। আমরা কিছুক্ষণ পরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো, টানা গল্প শোনাবো বলে কিন্তু ব্রেক নিচ্ছি, সুতরাং একেবারেই মানে কি বলবো, আমাদের পেরে খেপে যাবেন না। আমরা ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও 50 and don't stop the 50. The night comes alive with cramming fun. শুনছেন সব সময় রেডিও 50 আর চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আমরা যে এই মুহূর্তে বসে আছি সাতটা বটতলায়, যার দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে একটি শ্মশান, এবং এলাকাটা পুরোপুরি মোটামুটি অনেক জায়গাতে এখন পানি জমেছে, চলাফেরায় খুব সমস্যা। আর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মাধ্যম, আমাদের সঙ্গে রয়েছে টেকনিক্যাল হেড, আমাদের এখানে রয়েছেন শিবাশিস ধর, রয়েছেন আমাদের এখানে জিলানি, এছাড়া টিভিতে রয়েছেন অমিয়া এবং মিশু, আমাদের সাথে রয়েছেন আমাদের এলাকাবাসী সহ যারা এখানে আসার সুযোগ পেয়েছেন এবং সরাসরি আমাদেরকে এইখানে উপস্থিত থেকে আমাদের এই শো উপভোগ করছেন, এবং আমরা দেখতে তারা একদম সব মানে চোখের সামনে দেখছেন যে আমরা কিভাবে কি করছি না করছি সব দেখতে পাচ্ছেন, এবং এই সুযোগ কিন্তু আপনিও পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, এবং এমন কোনো দিন আসতেই পারে যেদিন আপনি সরাসরি আমাদের সাথে এসে জয়েন করবেন এবং আমাদের গ্রুপ সরাসরি সামনে থেকে বসে দেখবেন যে কিভাবে কি হচ্ছে। যাই হোক, আপনারা, আমি জানি যে এই মুহূর্তে অনেক পুলিশ সদস্য, আমাদের পুলিশ ভাইরা, তারা আমাদের সাথে রয়েছেন, ভূপের সাথে রয়েছেন। আমরা পুলিশ কথাটা শুনলেই বেশ ভয় পেয়ে যাই কিন্তু, এবং আমরা যদি আমরা বলতে বলবো যে হ্যাঁ প্রচন্ড রকমের সাহসী হন তারা, কিন্তু প্যারানর্মাল ব্যাপার স্যাপারে কিন্তু মানুষ মাত্রই ভয় পান, যত সাহসী মানুষই হন না কেন। আমরা পেয়েছি এরকম একজনের কাছ থেকে একটা ইমেল, যেটা একজন পুলিশ সদস্য আমাদের করেছেন, এবং তিনি যেভাবে লিখেছেন সেটা হচ্ছে, তবে আমি জানি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি একজন পুলিশ সদস্য, আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তা ভয়ের কিনা জানি না, তবু বলছি, শেয়ার করতে ইচ্ছে করছে, এবং ঘটনাটা বাগে একটা মানে জায়গাটা আমি বলবো না, এবং তার পোস্টিং সেখানে, এবং তিনি বলতেন গত জুন মাসে এলাকার ট্রাভেল ডিউটি করার সময় দুপুরে লাঞ্চ আওয়ারে আমার কাছে সংবাদ আসে যে একটা জায়গায়, একটা ইউনিয়নে, সেখানে একটা জায়গায়, ইউনিয়নের নামটা আমার বলতে সমস্যা নেই, সুন্দরঘোনা এলাকায় কোন এক বাগানের ভেতর একটা পুকুরে একটা লাশ ভেসে উঠেছে, এবং সঙ্গত কারণে লাশটিকে উদ্ধারের দায়িত্ব আমার উপর পড়লো। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সত্যি সেখানে পুকুরের পানিতে একটা মেয়ের লাশ পানিতে উপর হয়ে ভাসছে, এবং লোকজনের সহায়তায় সেই মেয়ের লাশটি পানি থেকে উঠিয়ে তার বিকৃত চেহারা, তার পচা গন্ধে গা গুলিয়ে আসার মতো উপক্রম, এবং এরপর মেয়েটির মা এসে লাশটি শনাক্ত করে, এবং এটা তার মেয়ের লাশ বলে আমাকে জানায়। আমি লাশটার সোতাহাল করে লাশটিকে হাসপাতালের মর্গে পাঠাই এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে। ওই দিন রাতে থেকে ঘটনা শুরু। আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখি মেয়েটি, অর্থাৎ সেই লাশটি আমাকে সেখান থেকে তাড়া করছে, আর আমি সেখানে যেখান থেকে উদ্ধার করি সেখান থেকে আমাকে তাড়া করছে। আমি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকি, লাশটা আমার পেছন পেছন দৌড়াতে থাকি, এবং এক সময় সেটা একটা মসজিদের কাছে এসে পৌঁছায় এবং লাশটি আমাকে বেঁচে গেলি বলে চলে যায়। আমি আমার থানার হুজুরকে ব্যাপারটা বলি, হুজুর পাত্তা দেন না। স্বপ্ন দেখার ভয়ে আমি ঘুমাই না। ফজরের আজান দিলে তারপরে ঘুম হয়, এবং তখন তিনি ঘুমোতে যান, এবং তিনি বলেছেন যে আমার এই ঘটনা এমন একটা ঘটনা যে এখন ঘটছে, কি হবে জানি না, দোয়া করবেন। পুলিশে চাকরি করি, এসে বলতে পারছি না ব্যস্ততার কারণে, এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমি এবং তিনি তারপরে কতগুলো ছবি আমাকে দেখিয়েছেন যেগুলো খুবই ভয়ঙ্কর। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে সঞ্জিত। আমরা চলে যাবো ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন বাবু ভাই। বাবু ভাই কাছে আমরা একটা ঘটনা শোনাচ্ছি, এবং বাবু ভাই বলছিলেন যে এইখানে যেরকম জায়গায় আমরা এসেছি, একদিকে শ্মশান এবং একটা গ্রাম, যে গ্রামের মধ্যে কিনা সাপের উপদ্রব, যেখানে কিনা কার্বলিক অ্যাসিড ছিটিয়েও কোনো লাভ হয় না, তারপরে সাপ ঢুকে পড়ে, এরকম একটা জায়গায় বাবু ভাই বলছেন যে তারও এরকম একটা জায়গায় এরকম টাইপের কিছু ঘটনা তার জানা রয়েছে। আমরা সেরকম একটা ঘটনা শুনি তাহলে। আর রাতুল ভাই, এই কাহিনীটা শেয়ার করেছে আসাম থেকে সুচিত্র নামে একজন। জি। এই ঘটনা হচ্ছে তার নানির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। শুরু করি। সুচিত্র লিখেছিলেন যে আজ থেকে অনেক বছর আগের, তখন তার নানি খুব
মানে ইয়াং ছিলেন আর কি, তখন টিনেজ ছিলেন, টিনেজ বয়সে ছিলেন। হ্যাঁ, তো তিনি স্কুল পাকে ঘোরাফেরা করতেন, মাঠে যেতেন, দৌড়তেন, এরকম সময় ছিল। তো একদিন সে খেলতে খেলতে চলে যায় তার বাসার কাছাকাছি আর কি একটা জায়গায়। সেটা বাসার কাছাকাছি বলতে মানে তখনকার সময় এটা কাছাকাছি বলতে এখন অনেক দূরে হবে, বেশ ধরেন কয়েক মাইল দূরে একটা মন্দিরের কাছে আর কি। তো সেখানে একটা কালী মন্দির আছে এবং সেখানে মানে পুজো হয়, কিন্তু কালী মন্দিরে মানুষ খুব কম আসে সেখানে জায়গাটা। তো তো সে যায়, সে যে তখন ভর দুপুর দেখে আশেপাশে কেউ নেই এবং মন্দিরের যে আপনার যে চাতালটা সেটা একদম নির্জন পড়ে আছে, কেউ নাই আশেপাশে। তো তিনি ছোট মানুষ ছিলেন, তিনি হাঁটতে হাঁটতে চলে যান, কাছে যান, তো মন্দিরের ওই চাতালে ঢোকেন, ঢোকার পরে বেশ ভিতরে চলে যান। তো তিনি মূর্তির সামনে যে প্রথমে একটু মানে ভয় পান, খুব একটা বেশ ভয় পেয়ে উনি মানে হঠাৎ বিহ্বল হয়ে যান কালী মূর্তিটাকে দেখে আর কি। তো এই অবস্থায় তাকে মন্দিরের যে আপনার যে কেয়ারটেকার, মানে মন্দিরে যে পুরোহিত যে থাকে, সে তাকে আপনার মানে ফাইন করা মানে খুঁজে পায় আর কি। ওই অবস্থায় দাঁড়িয়ে আছে হতবিহ্বল। তো মন্দিরের পুরোহিত তাকে ডেকে নিয়ে আসে, এসে জিজ্ঞেস করে তোমার নাম কি। তো সে তো নাই যে মানে বলতে পারে না, প্রথম সে কিছুক্ষণ চুপচাপ থাকে, পরে সে বলে যে আমার নাম অমর। এবং সে যখন নামটা বলে তখনই তার ভেতরে একটা ঘোর লাগা ভাব তৈরি হয়, মানে সে সঠিকভাবে জিনিসটা বলতে পারে না আর কি, যে তার নাম বা কিছু মানে সঠিকভাবে বলতে পারে না, তার কেমন একটা ঘোর লাগা সিচুয়েশন হয়। তো মন্দিরের পুরোহিত সে তখন মানে কোনোভাবে অ্যারেঞ্জ করে তার খোঁজ খবর বের করার, এবং খোঁজ খবর বের করে তাকে মানে বাসায় পৌঁছে দেয়। এবং বাসায় পৌঁছে দেওয়ার পর থেকে তার মানে দেখা যাচ্ছে যে তার আচরণটা অন্যরকম হয়ে যায়, মানে স্বাভাবিক আচরণ তার ভেতর না। এবং সে বিড়বিড় করে কথা বলে এবং আপনার মানে গুনগুন করে কি একটা গান গায়, বাসায় বসে থাকে, সন্ধ্যার সময় হঠাৎ করে হাসে এবং বাসার মানুষজন খুব অবাক হয়ে যায়। তো তখন রাতের বেলা মানে ওর নানির যে মা ছিল আর কি, তিনি তাকে বলে যে তোমার কি হয়েছে। বলে আমার কিছু হয়নি, আমার মধ্যে মানে আপনার বলে যে আমার মধ্যে উনি এসছেন। বলে উনি এসছেন মানে, বলে যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি তখন দেখি যে আমার সাথে উনি কথা বলছেন, যিনি মন্দিরে ছিলেন তিনি আমার সাথে কথা বলছেন নেমে এসে। এবং উনি আমাকে বলে আমি এখন থেকে তোর সাথেই থাকবো সবসময়। তো ওর মা শুনে খুব ভয় পেয়ে যান যে এটা কেমন কথা বলছে। তো তিনি বলেন তিনি পরে মানে পরদিন তিনি খোঁজ খবর করে ওই মন্দিরে পুরোহিতকে ডাকেন, ডেকে বলেন যে আমার বাচ্চা তো গিয়েছিল, আপনি দিয়ে গেলেন, কিন্তু তারপর থেকে তো তার মধ্যে এই আশ্চর্য একটা আচরণ সৃষ্টি হয়েছে এবং সে একলা একলা সময় কাটাতে পছন্দ করে সবসময়, মানে মানে আপনার কারোর সাথে থাকে না, খেলাধুলা ছেড়ে দিয়েছে, এমনি স্বাভাবিক জীবন যাপন করছে, বাট একটা অন্যরকম একটা সিচুয়েশন এসে থাকে। তো মন্দিরের পুরোহিত তাকে বলে যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খারাপ কিছু হওয়ার কথা না, তার দিকে হয়তো মানে দেবীর নজর পড়েছে বা দেবী হয়তো তাকে একসেপ্ট করেছেন এরকম কিছু। তো বলছে যে আমার বাচ্চাকে তো এরকম আমি চাই না, কারণ বাচ্চা তো আসলে আমি আমার স্বাভাবিক বাচ্চা চাই, এটা কি করা যায়। বলে আপনি মানে তাদের একটা বিশেষ জায়গা আছে, বলে যে ওই জায়গায় আপনি যান, যে আপনি ওখানে ভোগ দিয়ে আসেন এবং বলেন যে মানে ই করেন যে মানে আপনি প্রার্থনা করেন যাতে দেবী তার উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়, তাকে না রাখে, আপনি যদি আপনার বাচ্চাকে স্বাভাবিক চান। বাট আমি মনে করি এটা আপনার বাচ্চার জন্য একটা ভালো জিনিস। তো যাই হোক, মা তো সেরকম চায় না, কারণ তার বাচ্চাটা ডিফারেন্ট হয়ে গেছে, হঠাৎ করে খুব ম্যাচিওর আচরণ করে, কথাবার্তা বলে এবং সন্ধ্যার সময় এরকম আচরণ করে। আবার দেখা যাচ্ছে যে সে যখন হেঁটে হেঁটে যায়, মানে খুব অন্যরকম অপার্থিব টাইপের আচরণ সে করে, রাতের বেলা হেসে ওঠে ঘুমের মধ্যে। তো এই ধরনের আচরণের পর মা তখন চিন্তা করে যে আমি ওই স্পেসিফিক যে জায়গাটা যেখানে বলেছে ভোগ দিতে আর কি, সেখানে একটা মন্দির টাইপের আছে আর নদী টাইপের আছে, সেখানে যে ভোগ দেওয়ার চিন্তা করে। তো সে মন্দির পুরোহিত যে ছিল তার সাথে আলাপ করে যে আমি কিভাবে ভোগটা দিব, এটার প্রসিজার কি। তো বলে যে আপনার ভোগ দিতে গেলে আপনি একাই যেতে হবে, আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না, আপনি মানে আপনি এরকম এই এই কিছু মানে তাকে কিছু আপনার এই ভোগের যেগুলো আইটেম, হয়তো কিছু ফল বা কিছু, এগুলো নিয়ে বলে যে আপনাকে চলে যেতে হবে অমুক দিন ঠিক সূর্যাস্তের সময়, এটাকে আপনি পানিতে ভাসিয়ে দেবেন বা পানিতে ডুবিয়ে দেবেন, চলে আসবেন। আচ্ছা। তো ওই যে ভদ্র মহিলা ছিলেন তার মা, সে তার মেয়ের কথা চিন্তা করে সে ওরকম রওনা দেয় আর কি। তো ঠিক এরকম যে যে সেই আপনার সেই নদীর যে পাড়টা আর কি, সেখানে একটা পুরোনো মন্দিরও আছে আর কি। তো সেখানে যে সে আপনার সেই ফলের যে ভোগ,
সেটা নিয়ে তিনি দাঁড়ান পানির পাশে, এবং তার যে এই মন্ত্র বা কি কি উচ্চারণ করতে বলেছিল সেটা নিয়ে সে দাঁড়ায় পানির পাশে। তো তিনি যখনই নাকি আপনার ওই জিনিসটা বিসর্জন দেবেন আর কি, এরকম এরকম সময় নাকি তিনি ঠিক পানির মধ্যে ওই সেই মূর্তিটার, যে কালী মূর্তির যে একটা মানে প্রতিচ্ছবি পানিতে দেখেন, তার দিক তাকিয়ে পানির মধ্যে আচ্ছা, এবং হাসছে, এবং তাকে বলে যে আমি এভাবে তো চলে যাব না, আমি তোর মেয়ের দিকে আমার পছন্দ করেছি, তোর মেয়েকে আমি এভাবে চলে যাব না, যে খামাখা এগুলো করিস না। পানির মধ্যে থেকে বলছে থেকে, এবং মানে সরাসরি সে দেখছে যে মূর্তিটা যে রেখেছে ঠিক মূর্তিরই একটি প্রতিচ্ছবি সেখানে। তো উনি প্রচন্ড ভয় পায় আর কি, উনি ভয় পেয়ে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই, পাগলের মতো ছুটে আসে ব্যাক করে। তো ব্যাক করে এসে উনি খুব ভয় পায় বাসায়, এসে মেয়েকে আগলে রাখে। তো ঘুমিয়ে আছে রাতের বেলা, তো হঠাৎ করে দেখে যে মানে হাসি শব্দ শুনছে উনি, যে ঘরের মধ্যে হাসি শব্দ হচ্ছে, হ্যাঁ। আর তারপর উনি মানে মানে উপলব্ধি করে যে ঘরের মধ্যে পা টিপে টিপে হেঁটে আসলো, বিছানা থেকে কিছু দূর দাঁড়ালো, দাঁড়ায় বলছে যে তোর মেয়েকে আমি ছেড়ে যাব না, সে থাকবে, হ্যাঁ, তার কোনো আমি সমস্যাও করবো না, হ্যাঁ, যে তোর মেয়েকে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন একটা পূজা আছে সেটা দিবি, এই পুজো দেওয়ার পর তাকে দিয়ে দিবি, তার জীবন সবসময় আমি তার সাথে থাকবো, হ্যাঁ, আর এমনি তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার তোরা করবি না, এরকম কিছু ওত তাকে দিয়ে যায়। আচ্ছা, উনি ওটা মেনে নেয়, মেনে নেওয়ার পরে উনি আর কি ওই ওই যেই জিনিসগুলো ওনাকে বলেছিল উনি সবগুলো সেভাবেই পালন করে যায় আর কি, একটা একটা করে। আচ্ছা, হ্যাঁ, একটা একটা করে পালন করে যায়, এবং যথাসময়ে সেই ভোগও তিনি দেয়। এবং ওর নানি, যে সুলতান নানি ছিলেন, তিনি নাকি মানে পরে মানে আপনি একটা মানে পরে বিয়ে হয় এবং মানে ওনার সন্তানাদি হয়, উনি একটা মারাও যান। তো ওনার যে মানে ওই মানে সুদীপ্তর যে নানির যে মেয়ে হয়েছিল কয়েকজন, ওর মা ছাড়া, তাদের মধ্যে ছোট জনের মধ্যেও নাকি একই রকম মানে আচরণ দেখা যেত আর কি। আচ্ছা, এবং তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে বা কিছু করলে সেটা তাদের একটা মানে সমস্যা হতো আর কি। আচ্ছা, কি হতো এরকম। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই, আবার তো আপনার কাছে আসবে একটু পরে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে অনেকেই লিখছেন, আমি দেখতে পাচ্ছি এমডি সাখাওয়াত হোসেন, তিনি লিখেছেন যে ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে চলে আসি আপনাদের কাছে, ভাবতে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, একটু অন্যরকম বলেই মানে উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর, এবং এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু এখন রেগুলার হবে, এবং চাইলে আপনিও সেই প্রোগ্রামে সরাসরি উপস্থিত থাকতে পারেন আমাদের সাথে, এবং উপভোগ করতে পারেন সেই কাজ ছমছমে জায়গাটা, উপভোগ করতে পারেন আমাদের আমাদের পুরো কার্যকলাপ, অর্থাৎ আমরা কিভাবে শোটা করি, কিভাবে আমাদের গেস্টদের সাথে আমরা কথা বলি, সবকিছু একদম দেখে যেতে পারেন। আর যারা খুব তাড়াতাড়ি মানে ধৈর্য একেবারেই সহ্য হচ্ছে না, তারা আগামীকাল এসে দেখে যেতে পারেন এই জায়গাটা, এবং আমরা এখানে ছিলাম। এবং ওই যে মানে কি বলবো, যে মাঝে মাঝে কিছু কিছু নোট থাকে এরকম জেলখানায়, অথবা মানে সুইসাইড করার আগে এরকম ধরনের নোট লিখে দেয় যে হ্যাঁ আমি এখানে ছিলাম, এরকম টাইপের কিছু একটা। যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি আমার কাছে ফেসবুকের নামগুলো খুবই আজব আজব লাগে, যেমন তুমি যে আমার কে, এরকম একটা নাম, এবং তিনি বলেছেন যে আজকে ফার্স্ট কমেন্ট করলাম, চরম লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও হৃদয় কমেন্ট করেছেন এখানে, এবং দেখতে পাচ্ছি তার কাছে লিখেছেন যে এই ঘটনাটা দারুণ হয়েছে, কোন ঘটনাটা প্লিজ একটু বলবেন, কারণ আপনার এখানে বা আপনার কমেন্টটা করার সঙ্গে সঙ্গে হয়তো আপনার কমেন্ট আমরা পড়তে পারছি না, এবং সবার ভালো লাগছে এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। আমরা এখানে আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না, যদিও প্রচন্ড গরম, আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না, যদিও সাথে ভয় রয়েছে, আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না যদি আমরা নির্ধারিত জায়গায় বসে আমাদের এই শোটা করতে পারছি না, একটু দূরে চলে আসতে হয়েছে আমাদেরকে, আমাদের একেবারেই খারাপ লাগছে না, কারণ আপনাদের ভালো লাগছে, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনে আরো বহু দূর যেতে চাই আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এছাড়া মহসিন চৌধুরী আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং তিনি বলছেন যে মাঝে মাঝে তার কাছে তিনি যেখানে শুনছেন সেখানে একটু সাউন্ড একটু আপ ডাউন করছে। তারিকুল ইসলাম আমাদের লিখেছেন যে অনেকদিন পর ভূত FM শুনছি, ওয়েলকাম ব্যাক, এবং আমার মনে হয় যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। মঞ্জুর হাসান আমাদেরকে কমেন্ট করেছেন, এবং তিনি বলেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কথা বলেছেন তিনি। নাইম ফিচারিং তনয়, তিনি লিখেছেন যে ভাই অসম হচ্ছে, তবে এই কমেন্টগুলো একটু বেশ আগের, অলরেডি 33-34 মিনিট 36 মিনিট এরকম হয়ে গেছে, এবং সেই কমেন্ট গুলো আপনারা করেছেন, এবং আমি বুঝতে পারছি পুরো সময় আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মামুন ভুঁইয়া লিখেছেন আই লাভ ভূত FM, আমাদেরকে শেষ ইচ্ছা লিখেছেন, অনেক ভালো লাগছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই SMS করছেন, শাহেদ জামিল SMS করেছেন,
ছবি দুনিয়া থেকে আমাদের সিলেক্ট করেছেন এবং হচ্ছে যে এখানে অনেকবার গেছি, অর্থাৎ ছবি এখানে অনেকবার এসেছেন। তিনি আমাদের সিলেক্ট করেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এবং তিনি কিন্তু খুব ভয় লাগছে রাতুল ভাই আজকে শোটা মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন। হাউ আর ইউ রাতুল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর তরে। এবং তিনি বলছেন যে আহ, রবিন এবং তিনি একসাথে ফুটাতেন শুনছেন। আমাদের এখানে রয়েছেন তাকমিল নিশাত এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে আজকে সবকিছু তার কাছে হরফিক লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হরফিক লাগছে, আমার কথাটা হরফিক লাগছে, সবকিছু মিলিয়ে বাহ চমৎকার। আমার সাথে রয়েছেন নয়ন, এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। আমি দেখতে পাচ্ছি প্রান্ত রয়েছেন আমাদের এখানে দুর্গাপুর থেকে তিনি জয়েন করছেন। আমাদের সাথে সুমন জ্যাকসন রয়েছেন। আজকে একদিন হয়ে গেল না, মাইকেল জ্যাকসনের জন্মদিন ছিল, বার্থডে ছিল গতকালকে। সুমন জ্যাকসন লিখেছেন কেরানীগঞ্জ থেকে। আপনি কেরানীগঞ্জ যখন চলেছেন আমাদেরকে দেখে যান, আপনি তো পুরো জায়গাটাই চেনেন, সরজমিনে আপনি দেখে যেতে পারেন। কেরানীগঞ্জের আশেপাশে যদি কেউ থাকেন আপনারা আমন্ত্রিত আমাদের এখানে চলে আসেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এরিয়াল ময়মনসিং থেকে এসএমএস করছেন এবং তার কাছে থার্ড স্টেজটা অনেক ভালো লেগেছে। ধ্রুব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেন যে both of them is more extraordinary than before. আমরা সেই জন্যই বলেছি যে আপনাদের সহযোগিতা আমাদের এখন একটু বেশি 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 প্রয়োজন। আমাদেরকে সোহান এসএমএস করেছেন আমাদেরকে আকাশ। একটু আগে বলছিলাম সহযোগিতা প্রয়োজন, সহযোগিতা কিভাবে করতে পারে, আপনারা কিভাবে বাড়াতে পারেন সহযোগিতার আঙুলগুলো। চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতফম@radio40.fm। সেখানে গিয়ে আমাদের ইমেল করবেন আপনার জীবনে জানা সেরা ঘটনাটি এবং আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, এবং অবশ্যই ইমেলের শুরুতে লিখবেন যে আপনি ঘটনাটি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। এবং যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমাদের সাথে চলে যান www.facebook.com। যারা আমাদের এসএমএস করতে চান তারা গ্রামীণ ফোন বা অন্য যে কোনো নাম্বার থেকে এসএমএস করুন, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন 40FORTI 50 স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন ফেসবুক নাম্বারে। আর একটা কি আমরা রয়েছি শাখা বটতলায়, দক্ষিণ পূর্ব কর্নারে শ্মশান এবং তার পাশে আশেপাশে জঙ্গল রয়েছে সাপের ভয়, এবং সেই সাথে রয়েছেন আমাদের এলাকাবাসী সাহায্য করার জন্য রয়েছেন আপনারা সবাই। যাই হোক, আমরা এখন চলে যাবো এলাকার একজনের কাছে এবং তিনি হচ্ছেন রাজু। রাজুর বাসাটা, রাজু হচ্ছে রাতুল ভাইয়ের ভাই, সুতরাং বুঝতে পারছেন তার বাসার লোকেশনটা কোন জায়গায়। তাদের সাথে ওই শ্মশান নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা শুনতে আমরা সরাসরি এখন চলে যাবো রাজুর কাছে। রাজু, কেমন আছেন আপনি? জি ভাইয়া ভালো। ভালো আছেন, আপনি ভালো আছেন। আপনাদের সহযোগিতার কথা আমরা কোনদিন বলবো না। আপনি একটু আমাদেরকে কাইন্ডলি বলবেন যে আপনি, আচ্ছা আগে শুনি আপনি কি করেন? জি আমি বিজনেস চকবাজার। বাবা, আপনাকে তো অনেক ছোট মনে করেছিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ঘটনায় চলে যাই। কি ঘটনা করেছিল যে শুনি আপনার কাছে? ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি যে আমাদের পাশের এলাকা বাচ্চা সেদিন মেলা হইতেছিল। জি। সেই মেলাতে আমরা বন্ধু বান্ধব অনেকেই গেছি, তো রাত্র বাইরে থেকে অনেকে চলে আসছে, তো আমরা 3 জন ছিলাম ওইখানে। তো 3 জন ছিলাম ওইখানে। যখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হওয়ার পর আমরা যখন বাসায় আসলাম তখন ভাবলাম যে এখন যদি রাস্তা দিয়ে আসি তাহলে অনেকটাই ঘুরে আসতে হয়। তো আমরা ভাবলাম যে ঘুরে না আসলে আমরা যদি একটু শ্মশান দিয়ে যাই তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। যে আমার এক বন্ধু ছিল না মহসিম, ওকে আমরা আইবি বলে রাখি। ও বললো যে এখন যদি এই এত রাত্রে শ্মশান দিয়ে যাবো না। আমরা বললাম যে না, ওইখান থেকে আপনাদের শাসনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ও একটু ভয় পায়, হুম। সেজন্য বলতেছে যে না এত রাত্রে শ্মশান দিয়ে যাবো না। তো আমরা বলতেছি এখন এত রাত্রে ওদিক দিয়ে গেলে তো সিন্দাকেটে ভয় আছে অনেক দূর, আমরা এখান দিয়ে যাই। তো 3 জন যখন নাকি শ্মশানের কাছে আসতেছিলাম, শ্মশানের কাছে আসার পরে মানে পাখিগুলো এমন ভাবে ডেকে উঠলো যে আমরা 3 জন একদিন ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর যখন আস্তে আস্তে আমরা 3 জন এগোতে থাকলাম শ্মশানের ভিতর দিয়ে, শ্মশানের গায়ে হাত দিয়ে মাথার খুলে গুলো দেখা যায়। দেখা যাওয়ার পর আমরা যখন নাকি আরেকটু ভিতর দিকে আসলাম তখন দেখি আমাদের যে বন্ধুটা বেশি ভয় পায় আরেক, ও আমাদের মাঝখান থেকে নাই। তো আমরা যে বন্ধু তার ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, ওই কোথায় গেল আমাদের মাঝখান থেকে। আমরা তখন দিশে হারা। তখন বাসায় গেলে তো কি বলবো যে ও কোথায়, আরেক কোথায়, বাসায় গেলে জিজ্ঞেস করবে। তা আমরা 2 বন্ধু একদিন দিশে হারা যখন আস্তে আস্তে বাসার দিকে গেছি, যে আমরা বসে গেছি সকাল হইলে তারপরে খুঁজে না বাসায় যাবো। যখন সকাল হয়েছে ও দেখি বাসার থেকে বের হয়ে আসতেছে। কি ব্যাপার, তুই কোথা থেকে আসলি? তো ও আমাদের দেখে বললো তোরা কোথা থেকে আসলি? আমরা যখন একসাথে রাস্তা ছিলাম, তোরা 2 জন হঠাৎ করে কোথায় চলে গেলি এই শ্মশানের মাঝখানে আমার ফালায়? আমি এমনিতে ভয় পাই। তো আমরা 2 জন একদম অবাক হয়ে গেলাম যে আমরা 3 জন একসাথে আসতেছিলাম, তুই আমাদের না বলে কোথায় চলে গেলি, আর এখন তোর টেনশন আমরা বাসায় আসি না, আর তুই বলতেছ যে তোর আমাকে কোথায় চলে গেলি।
এই ঘটনাটা। তার মানে আপনারা আসলে কেউ কারো খবর জানেন না, মানে আপনারা কেউ কারো খবর জানেন না, আপনারা পান ওনার থেকে ও পায় নাই আপনাদেরকে, এরকম এক যেটা দৃশ্য। এবং সবসময় মাঝে মাঝে এরকম ঘটে, উল্টাপাল্টা এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, আমরা এই ধরনের ঘটনা অনেক আগে শুনেছি যে অনেক আগে শুনেছি। অনেক নাকি অনেক ধরনের ঘটনা শোনা যায়। আপনাদের বাসার সিনিয়র মেম্বাররা অনেক কিছু, এই এলাকার যারা সিনিয়র রয়েছেন তারা অনেক কিছু বলছিলেন যে এই এলাকার অনেক বদনাম রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে এখানে এসে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাবো আরো একটা ছোট্ট বিরতিতে, যাওয়ার আগে জানি যে কিভাবে আমাদের কানেক্ট করতে হবে। আমাদের কানেক্ট করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40FORTI স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন 940 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhfm@radiofukti.fm। স্পেলিংটা বলে দিচ্ছি, BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.50। আর অনেক মানুষ আসছেন আমাদের এখানে এই আমরা কিভাবে কাজ করছি সেটা দেখতে। আপনারা পেতে পারেন এরকম একটা সুযোগ। আমাদের নেক্সট যে জায়গায় আমরা যাবো সেইখানে আপনি এরকম একটা সুযোগ কিন্তু পেয়ে যেতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, বেশি বেশি করে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। এবং আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, আপনি সরাসরি চলে যাবেন আমাদের সঙ্গে এবং উপভোগ করবেন স্পটে ভূত FM। আপনারা বলছিলেন ভিডিও, আরো বড় সুযোগ আমাদের সবার জন্য আসলো এবং সেজন্য আমরা ভূত FM'ের সাথে থাকছি। একটু পরেই ফিরে আসবো আবারও একটা ছোট্ট ব্লগ। কোথাও যাবেন না, টেকিং রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফরহাদ কাতার দোহা থেকে। আমি প্রতিনিয়ত ভূত FM শুনি, আমার ভূত FM শুনতে অনেক ভালো লাগে। আমি ডাউনলোড করে ভূত FM শুনি। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে